নমস্কার। এনবিপি ইউনানি অ্যাট আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এবং আমাদের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা হয়, বিভিন্ন টপিক নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে আমাদের এই অনুষ্ঠানে। তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস এবং তাদের যে মেধা শিক্ষা এবং তাদের কোয়ালিটি এবং তাদের যে যশ খ্যাতি সত্যিই তাই চোখে পড়ার মতন। তার কারণ অসংখ্য মানুষরা তার কাছে কিন্তু এসে একটা সুস্থতার জায়গা তৈরি করতে পারছেন এবং বিশেষ করে বলতেই হয় যে এনবিপি ইউনিয়নে আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টরের এতটাই তাদের শিক্ষা মনে হয় বলেই দেয় যে অসংখ্য মানুষের এই সুস্থতার জায়গাটা যখন তৈরি হয় তখনই মনে হয় তারা সাকসেসফুল। অবশ্যই, তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি করতে পারছেন একেবারে ন্যাচারাল ওয়েতে, যেটা কিন্তু ভেষজ গুণ সমৃদ্ধ। সেই চিকিৎসার মাধ্যমে একেবারে সুস্থতার জায়গাটা একেবারে পিন পয়েন্ট, যেটাকে বলবো একেবারে আপনার শিকড় থেকে আগা থেকে গোড়া আপনাকে সুন্দরভাবে কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছে। তার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, যেটা দেখা যায় যে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয় পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং আরও নানান সমস্যা তৈরি হয়। একটা রাসায়নিক পদার্থ মিশ্রিত ঔষধ দ্বারা একটা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হতেই পারে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, কোনো নো কেমিক্যালস এবং কাটা ছেঁড়া যেটা অপারেশন আমরা একটু ভয় পাই একেবারে সেটা নয়। তার জন্যই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আর আমরা অবশ্যই বিভিন্ন টপিক আলোচনা করি। আজকে আমরা ম্যাডামকে সঙ্গে পেয়েছি, অনেকদিন পরে লাইভ অনুষ্ঠানে তাকে আজকে আমরা পেয়েছি, যখন আমাদের কিন্তু অনেক জানার বিষয় থাকবে অবশ্যই, কিভাবে আমরা একটা সুস্থতার জায়গা সবল সতেজ জীবনকে উপহার পাবো এবং ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আমাদের সঙ্গে আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং সিএমও ডক্টর এম ভট্টাচার্য উপস্থিত হয়েছেন। আসুন আমরা জানি, তার কারণ তাকে পাওয়া মানে কিন্তু একটা নতুনত্ব কিছু থাকে এবং সেটা নিয়ে তিনি বিস্তরভাবে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা বিশ্লেষণ করে দেন এবং সেটা থেকে মানুষ কিন্তু ভীষণভাবে সজাগ হন, সতর্ক হন এবং অবশ্যই একটা আগে থেকে একটা প্রিকশন প্রিভেন্ট করার চেষ্টা করেন। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন, সবাই জানেন রোগটিকে আগে কিভাবে প্রিভেন্ট করবেন, তবেই কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন যে এই রোগ আপনার শরীরে প্রবেশ করছে তাতে কতটা ক্ষতি হতে পারে। আর যদি না করে তার আগে যদি জেনে যান ডক্টরের পরামর্শ অনুযায়ী, তাহলে মনে হয় অবশ্যই আগে থেকে অ্যালার্ট হতে পারবেন। অবশ্যই সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা কিন্তু রাখবো পিসিওডি। আজকে মহিলা সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের আলোচনা থাকবে এবং তার সঙ্গে পিসিওএস, এই দুটোর ডিফারেন্সটা কি আমার ম্যাডামের কাছে চলে যাব। ডক্টর এন ভট্টাচার্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। ম্যাডাম, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আর আপনাকে আজকে আমরা কোনো লাইভ অনুষ্ঠানে অনেক দিন পর পেলাম। আজকে কিন্তু আমরা অধীর আগ্রহে বসে রয়েছেন, বিশেষ করে মহিলা পুরুষ সবাই বসে থাকেন। আজকে আমরা যদিও মহিলা সংক্রান্ত বিষয়ে আলোচনা রাখছি, যেটা হলো পিসিওডি, একটি সাংঘাতিক ভয়ানক একটি রোগ যেটা, এবং তার সঙ্গে পিসিওএস, এই দুটো রোগের ডিফারেন্সটা প্রথমে আমরা আগে জানবো, তারপরে তো সিমটমগুলো জানবো এবং কিভাবে সেটা থেকে কিউরেবল হওয়া যায় সবকিছু বিষয় কিন্তু আলোচনা রাখছি আজকে। পিসিওডি আর পিসিওএস মোরলেস দুটো কিন্তু সেম, কিন্তু কিছুটা ডিফারেন্স তার মধ্যে অবশ্যই রয়েছে। পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিমটমস। আমাদের দুটো ওভারি রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে দুটো ওভারি রয়েছে। ওভারির কাজ হচ্ছে একটা পার্টিকুলার সময়ে ডিম্বাণু নিঃসরণ করা, মানে যেগুলো এগস যেগুলো রয়েছে সেগুলোকে বার করা। এবার যদি আপনার সিস্ট থাকে, আপনার ধরুন ওভারির মধ্যে যে কোনো একটাই হোক বা দুটোর মধ্যেই হোক, ধরুন সিস্ট রয়েছে, মাল্টিপল হতে পারে বা সিঙ্গেল বা দুটো এরকমও হতে পারে। এই যে সিস্টগুলোর জন্য পিসিওডির ক্ষেত্রে যেটা হয়, আপনার যে এগসগুলো ডিম্বাণুগুলো হয়তো ইমম্যাচিওর থাকে, মানে প্রপারলি তার ম্যাচুরিটি হয় না, অল্প পরিমাণ হয়তো নিঃসৃত হচ্ছে বা সুস্থ নয় সেই এগগুলো, সেরকম এগ আপনার নিঃসৃত হচ্ছে, যেটা আপনার যদি আপনি মনে করেন যে আপনি কনসিভ করবেন, তখন কিন্তু যদি এরকম আপনার এগস নিঃসৃত হচ্ছে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কনসিভ হবে না। পিসিওডি থাকলে এই এগগুলো খুবই দুর্বল থাকে বা একদমই ইম্যাচিওর থাকে। পিসিওএস হচ্ছে একটি হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। আমাদের শরীরের মধ্যে যে হরমোনগুলো রয়েছে তার মধ্যে অ্যান্ড্রোজেন, যেটি একটি মেল হরমোন, যদি সেটি বেশি পরিমাণ যদি আপনার শরীরের মধ্যে থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার শরীরে হয়ে যায়, মেটাবলিক ডিসঅর্ডার যদি থাকে, তাহলে সেখান থেকে আপনার পিসিওএস হয়ে যায়।
পিসিওএস এর ক্ষেত্রেও কিন্তু সেম, সিস্ট থাকছে আপনার ওভারির মধ্যে, কিন্তু সেটি আপনার ডিম্বাণুকে একদমই কোনো ধরনের কোনো ক্ষতি করে না। কিন্তু আপনার পিরিয়ডস এর ক্ষেত্রে হয়তো পিরিয়ডটা আপনার সঠিকভাবে হচ্ছে না, হয়তো অনেক দিন ধরে হচ্ছে, যেটা আপনার 3 দিন 4 দিন হওয়া দরকার সেটা আপনার 7 দিন 10 দিন ধরে হচ্ছে, বা 3 দিন 4 দিনের জায়গায় 1 দিন বা 1.5 দিন এরকম হচ্ছে। এই সিমটমসটা কিন্তু পিসিওডি বা পিসিওএস উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমান। যার জন্য আমরা যখন এরকম মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার যখন হয় তখন আমরা দুটো পরীক্ষা করাই, একটা হচ্ছে রক্ত পরীক্ষা, যার থেকে আমরা হরমোনাল ইমব্যালেন্স রয়েছে কিনা সেটা জানতে পারবো, আরেকটা হচ্ছে ইউএসজি, যেখান থেকে আমরা সেটা সিস্টিক রয়েছে না তার মধ্যে মাল্টিপল না একটা দুটো রয়েছে সেটা আমরা জানতে পারবো। দুটোই কিন্তু টেস্ট করার প্রয়োজন রয়েছে। আমরা ইন জেনারেল প্রত্যেক পেশেন্টকে পিসিওডি বলে দিই, কিন্তু পিসিওডি বা পিসিওএস দুটো মোরলেস সিমটমস আর সেম, কিন্তু কোথাও গিয়ে একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, আরেকটা কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণ ইনসুলিন, যদি ইনসুলিনের মাত্রা কম থাকে বা এন্ড্রোজেন বেশি থাকে, মেটাবলিক ডিসঅর্ডার হয়, তাহলে আপনার হচ্ছে। তো দুটোর মধ্যে কিছুটা ডিফারেন্সিয়েশন রয়েছে, কিন্তু যেহেতু সিমটমসটা এক, তার ট্রিটমেন্টও কিন্তু মোরলেস একই থাকে। একদম, আমরা এই বিষয়ে আমরা অবশ্যই আরো জানবো অনেক কিছুই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আশিস ভগত বলছি ওরার মধ্যে। আচ্ছা, বলুন সমস্যা। তো মেয়ে একটু সমস্যা আছে। মেয়ে মানে গায়ে যে লাল লাল চোখা চোখা দাঁত সব কি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেগুলো কি চুলকায়, ইচিং হয়? হ্যাঁ হ্যাঁ, চুলকায়। আচ্ছা, আর সব সময় থাকে না খুব বেশি গরমে এটা হয় বা ঠান্ডায় এটা হয়? বেশি গরমটা বেশি হয়। আচ্ছা, তো তার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন, কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন? রক্ত হয়েছে বলেন, আমি টুকটাক হোমিওপ্যাথি ডাক্তার দেখি যে কোনো পরীক্ষা করা হয়। কতদিনের সমস্যা এটা? বছরখানে হয়েছে। বছরখানেক হয়ে গেছে, আপনি চিকিৎসা করছেন, কিন্তু আপনি যদি পরীক্ষা না করান তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে ওনার সমস্যাটা কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে। সেটা হতে পারে যদি ওর আইজির মাত্রা বেশি থাকে, মানে অ্যালার্জি যদি শরীরের মধ্যে বেশি থাকে, বা যদি রক্তের মধ্যে প্রচুর কম্পোনেন্ট রয়েছে, এগুলোর মধ্যে যদি কোনো তারতম্য থাকে যে কম রয়েছে বেশি রয়েছে, তাহলে কিন্তু এই স্কিনের প্রবলেম আসতে পারে। যেটা আমরা বলি রক্ত অপরিষ্কার রয়েছে, ব্লাড ইমপিউর রয়েছে, তাহলে এরকম স্কিনের সমস্যা আসতে পারে। তো পরীক্ষা তো অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি সম্ভব হয় তাহলে একটু ওর আইজি রিপোর্ট করান, যেটা অ্যালার্জি রিপোর্ট রয়েছে, সিবিসি করুন, যেটার মধ্যে রক্তের মধ্যে কোনো কম্পোনেন্ট খারাপ ভালো কি রয়েছে সেটা আমরা দেখতে পাবো। আর এলএফটি করাবেন, লিভার ফাংশন টেস্ট, সেটা অবশ্যই করাবেন। সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে ওকে চান করতে বলুন। আর যদি সম্ভব হয় একদিন অন্তর অন্তর সামান্য একটুখানি কাঁচা হলুদ তাকে খেতে বলবেন। আর নখ লাগাতে একদমই বারণ করুন, কারণ তার থেকে আরো ছড়াবে জিনিসটা, এক জায়গা থেকে আরেক জায়গায় হবে। তারপর যদি আপনি মনে করেন যে না সমস্যার সমাধান হচ্ছে না বা রিপোর্টে কোনো সমস্যা রয়েছে আপনি দেখাতে চান, যে কোনো আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, জেনে নিন কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি, আপনি এসে দেখা করতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেটা নিয়ে আলোচনা করছি ম্যাডাম, খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা মহিলাদের বিশেষ করে। এই যে অনেক সময় ইয়াং মেয়েদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো, টিনেজার বা তারপরে এই যে পিসিওডি সমস্যাটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিস্ট ঠিক মতো পিরিয়ডিক্যাল ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, বা অনেক সময় মান্থ 1 মাস বা 2 মাস পেরিয়ে হচ্ছে। এই সমস্যাটার ক্ষেত্রে তারা আপনি বলেন এই যে এটা কিভাবে একটা সলিউশন বা কিভাবে এটাকে আমরা একটা কিউরেবল জায়গা আনতে পারবো, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? আচ্ছা, আমরা ফোনটা আগে নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। শরীফুল ইসলাম বলছি। বলুন, কোথা থেকে বলছেন? মাধুরিয়া। বলুন সমস্যাটা বলুন। সমস্যা খাওয়া দাওয়া করে না, বেশি করে, শরীরটা দিনে খারাপ হয়ে যাচ্ছে। আর নেশাবান এটা কি আপনার হচ্ছে সমস্যাটা? আর ছেলের আপনার ছেলের বয়স কত? 21। কত বুঝলাম না। 21। আচ্ছা আচ্ছা, কোনো চিকিৎসায় আছেন, কোনো ট্রিটমেন্টে কি আছেন? না, কোথায় চিকিৎসা নেই। আচ্ছা, তাহলে শুনুন ম্যাডাম বলছেন। ওর সমস্যাটা আপনি আরেকবার একটু পরিষ্কার করে বলুন, কিন্তু আপনার টিভির সাউন্ডটা আগে একটু কম করুন, নয়তো ইকো হচ্ছে, আমরা বুঝতে পারছি না। টিভি থেকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? সাইডে মোবাইলটা নিয়ে কথা বলুন। আপনাকে যে জিজ্ঞাসা করছেন সেটা উত্তর দিন। ছেলের বিষয়ে কি সমস্যা আসছে ওর? বলছি খাওয়া দাওয়া ঠিক করে করে না, শরীরটা হালকা হ্যাংলা মতো, পড়াশোনা ঠিক মিলে রাখতে পারে না, বুঝলেন? আর নেশাবান। নেশা করে?
বেশ, দেখুন, প্রথমত তো আপনি যখন জানেন যে আপনার ছেলে নেশা করছে আর তার 21 বছর বয়স, আগে তো এই জায়গাটাকে ঠিক করতে হবে। এবার ও যদি নেশার মধ্যেই থাকে তাহলে তো খাওয়া দাওয়া এমনিতেও করবে না, কারণ ও যাই নেশা করবে তাতেই ওর মনে হবে যে আমার তো পেট ভর্তি না খেলেও চলবে, তো সেখান থেকে ওর ডাইজেশনের প্রবলেমও আসবে। খুবই কম বয়স, 21 বছর মাত্র বয়স, আর যদি অতিরিক্ত পরিমাণ নেশা করে তাহলে ঠিকভাবে ব্রেনও কাজ করবে না, কারণ ব্রেনের সেলগুলো, যে কোষগুলো রয়েছে, আস্তে আস্তে সেগুলো নষ্ট হতে শুরু করবে। তো দুটো জিনিসই আপনাকে করতে হবে, ওর নেশাটাকেও ঠিক করতে হবে, বন্ধ করতে হবে সেটাকে, আর ওর যে খাওয়া দাওয়া যে ঠিকভাবে করছে না বা শরীরের যে গ্রোথ ওর হচ্ছে না, হয়তো 21 বছর বয়সে ওর যেরকম গ্রোথ থাকা দরকার সেটা ওর হচ্ছে না, যেহেতু ওর খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, তো সেটাকেও ঠিক করতে হবে। একটু বলবো যে আপনার কিন্তু প্রয়োজন রয়েছে যে আপনি একটু চেম্বারে এসে দেখা করুন, কারণ আমি এখন আপনাকে যেটাই বলবো আপনি হয়তো সেটা করতে পারবেন না, যে ছেলেকে একটু আপনি বাড়ির খাবার খাওয়ান বা সারাদিন ও যে জলটা খাবে সেটা ঈষদুষ্ণ গরম জল ওকে খেতে দিন, 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবে, হয়তো এই জিনিসগুলো আপনি ফলো করতে পারবেন না ওর জন্য। তো একটু যদি চেম্বারে এসে আপনি দেখা করেন তাহলে আমরা মেডিসিন দেবো। এই নেশা দূর করার জন্য মেডিসিন রয়েছে, এডিকশন থেকে দূর করার জন্য মেডিসিন রয়েছে, সেটাও আমরা দেবো। তার পাশাপাশি তার বডির গ্রোথের জন্য, বা আপনি যেটা বলছেন যে মনে রাখতে পারছে না, পড়াশোনা ঠিকঠাক করছে না, তার ট্রিটমেন্টও আমরা করব। একটু বলবো যোগাযোগ করার জন্য, কারণ একদমই একটা ইয়াং ছেলে যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেটা আপনার জন্য তো খুব খারাপ বটেই, আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ। একটু আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। খুব মানে যে ফোনটি এসেছিল, নানান প্রবলেমস রয়েছে, একদিকে ও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এবার কি হয় এই সমস্যাগুলো তৈরি, 21 বছর বেশি বয়সও না। যাই হোক, আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, নোট করে রাখুন, এবং আমি অবশ্যই ফোন নাম্বার বলে দেবো। ম্যাডাম, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে, আপনার কাছে কিছু কোশ্চেন রেখেছি আমি, যে টিনেজার বা একটু 20 বা 21, 22, 23, অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমটা কিন্তু ভীষণ দেখা যাচ্ছে, পিরিয়ডিক্যাল সমস্যা, হয়তো 1 মাস 2 মাস অন্তর হচ্ছে, ভীষণ পেটে ব্যথা, এগুলো কি কি কারণে হতে পারে? অ্যাকচুয়ালি পিসিওডির যে প্রবলেমটা, পিসিওডি বা পিসিওএস যে প্রবলেমটা, এখন ওয়ার্ল্ড ওয়াইড এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আপনি যদি 100 জন ফিমেলের যদি আপনি ইউএসজি করান, তার মধ্যে 85 to 90 ফিমেলসের মধ্যেই আপনি পিসিওডি বা পিসিওএস দেখতে পারবেন। এটা এখন এর কারণ অনেকগুলো রয়েছে। মেইন যেটা কারণ, যেটা হয়তো আমাদেরই কোনো না কোনো ভুল ত্রুটির জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, সেডেন্টারিক লাইফস্টাইল, আর হচ্ছে আমাদের ফুড হ্যাবিটের জন্য। কিছুটা জেনেটিক, যদি আপনার মা বা দিদা ঠাকুমা এদের যদি কারোর থাকে, আপনার মধ্যে সেটা আসতে পারে জেনেটিক। হরমোনাল ইমব্যালেন্স, আমি যেটা বললাম, ইনসুলিন রেজিস্ট্যান্স, যে আপনার শরীরে ইনসুলিনের মাত্রাটা সঠিকভাবে আপনার বেরোচ্ছে না, অতিরিক্ত পরিমাণ আপনার ইনসুলিন নিঃসরণ হচ্ছে, বা অ্যান্ড্রোজেনের মাত্রা অতিরিক্ত পরিমাণ রয়েছে, সেখান থেকে আপনার হতে পারে। আপনার যদি অনেকদিন ধরে যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে, সেখান থেকেও আপনার পিসিওডির প্রবলেম আসতে পারে। তো এই জিনিসগুলো আমাদের হাতে রয়েছে, যেটা আমাদের খাওয়া দাওয়া বা লাইফস্টাইল, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আর যেটা বললাম যে পিসিওডি বা পিসিওএস প্রচুর পরিমাণে আমরা এখন পেশেন্ট পাই, ম্যাক্সিমামেরই দেখা যায় এরকম রিপোর্ট করলে এই সিস্টের সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য ইনিশিয়ালি যে সিমটমস গুলো আমরা দেখতে পারি, যে পিরিয়ড যে সাইকেলটা সেটা ইররেগুলার হবে, ঠিক সময় মতো হবে না। দেখুন, আপনার একটা পার্টিকুলার মান্থের, ধরুন আপনার 4 তারিখে আপনার পিরিয়ড হচ্ছে, তার থেকে 4-5 দিন আগে পরে যদি হয় সেটা নর্মাল, কিন্তু যদি আপনি দেখছেন যে 1 মাসের 4 তারিখে হলো, পরের মাসে গিয়ে আবার 25 তারিখ হলো, বা তার পরের একটা মাস হলো না, তার পরের মাসে গিয়ে হলো, সেটা কিন্তু টোটালি ইররেগুলার। 1 মাস যদি আপনার এরকম প্রবলেম হয়, সেটা আমরা তাও কনসিডার করতে পারি। অনেক সময় অতিরিক্ত স্ট্রেস বা অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে এই প্রবলেম আসতে পারে। কিন্তু যদি আপনি দেখছেন যে 2 মাস 3 মাস আপনার সেম প্রবলেমটা বারে বারে আপনার মধ্যে রিপিটেডলি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সিস্টের সমস্যা যদি আনট্রিটেড অবস্থায় থাকে, যে আমরা চিকিৎসা করলাম না, এমনি ফেলে রেখে দিলাম, তার থেকে কিন্তু পরবর্তী সময়ে আপনার অনেক ধরনের সমস্যা আপনার চলে আসবে। ইনফার্টিলিটির মতো আপনার সমস্যা কিন্তু চলে আসতে পারে। ইনফার্টিলিটি একটা খুব বড় কারণ কিন্তু আপনার এই সিস্টের সমস্যাটি। তো অবহেলা করবেন না, 1 মাস সময় আপনি নিন। 1 মাস আপনার প্রবলেম হচ্ছে সেটা আপনি লুক আফটার করুন, যে সেটা বারে বারে আপনার হচ্ছে কিনা। যদি 2 মাস 3 মাস সেম প্রবলেমটা আপনার মধ্যে হয়, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে, আর রিপোর্ট অবশ্যই করতে হবে। আমরা আরো এই বিষয়ে জানবো, অবশ্যই একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি আমতা থেকে বলছিলাম, ডাক্তার ওরা। আপনাকেও নমস্কার, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার এই এক সপ্তাহ ধরে দেখছি, মানে ঘুম থেকে ওঠার পরে পায়ের শিরাগুলো টান হয়ে আসে। আচ্ছা, এজ কত আপনার, বয়স কত? আমার বয়স 32। 32 বছর। কোনো ট্রিটমেন্টে কি আছেন?
না ট্রিটমেন্ট দেখাইনি এরকম, মানে ওই মলম লাগাই, কিন্তু ডাক্তারবাবুকে দেখানো হয়নি আর। আচ্ছা ভাবছি মানে দেখাবো। ওই আর কি গিয়ে একটু জাস্ট পেন কিলার বা একটু মলম মেডিসিনের হ্যাঁ, দোকান হ্যাঁ, থেকে এনে খাওয়া হয়, ইনটেক করা হয়। আচ্ছা একটু শুনুন, আপনি ম্যাডাম বলছেন। আপনার যে শিরায় টান ধরে আপনি বলছেন, শিরাটা কি আপনার ফুলে থাকে বা নীল হয়ে থাকে, দেখেছেন কখনো? না খোলা থাকে, নীল হয়ে থাকে না, খোলা থাকে। ফোলা থাকে। জল কতটা খান আপনি সারাদিনে? জল সারাদিনে 3 থেকে 4 লিটার, 3 লিটার মতো খাই। বেশ, দেখুন অনেক সময় ডিহাইড্রেশন থেকে এই প্রবলেমটা হতে পারে, কিন্তু আপনি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন, তো ডিহাইড্রেশন থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে না। আপনার সমস্যাটা নার্ভের থেকে হচ্ছে। হয়তো কোনো নার্ভ আপনার কোমর থেকে আমাদের নার্ভগুলো পায়ের দিকে কিন্তু যাচ্ছে, হয়তো কোমরের মধ্যে কোনো নার্ভ আপনার চেপে গেছে, যেখানে আপনার রক্ত সঞ্চালনটা ঠিক করে হচ্ছে না। কারণ আপনার যদি শুধুমাত্র মাসকুলার ক্র্যাম্প হতো তাহলে কিন্তু আপনার নার্ভটা ফুলে থাকতো না। যেহেতু ফুলে থাকছে, তো সেখানে কিন্তু আপনার নার্ভের মধ্যে ঠিকভাবে রক্ত সঞ্চালনটা আপনার হচ্ছে না, এর জন্য এই প্রবলেমস গুলো আপনার মধ্যে দেখা দিচ্ছে। যে আপনি ঘুম থেকে উঠে হয়তো দেখছেন যে আপনার শিরার মধ্যে টান ধরে আছে, আস্তে আস্তে হয়তো সেটা আপনার সারাদিন যখন আপনি কাজকর্ম করছেন তখন হয়তো গিয়ে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাচ্ছে, বা কোনো মলম স্প্রে দিলে সেটা ঠিক হচ্ছে। তো শুধুমাত্র আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা কমিয়ে রেখে তো কোনো লাভ হবে না। আপনার ওই যে নার্ভটা যেটা নষ্ট হচ্ছে, যেখানে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে হচ্ছে না, তাকে কিন্তু আপনার ঠিক করতে হবে। এবার নার্ভের প্রবলেম রয়েছে কিনা সেটা জানতে হলে আপনাকে ইএমজি এনসিবি টেস্ট করতে হবে। প্রয়োজন নেই আপাতত আপনার সেই পরীক্ষাটা করার। আপনি আমতা থেকে ফোন করছেন, আমাদের হয়তো বাল্টিগুড়ি চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটুখানি আপনি খোঁজ নিয়ে নিন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবো যে বেশি দেরি করবেন না, কারণ পরবর্তী সময় কিন্তু এটা আপনার ভেরিকোজ ভেইন হয়ে যাবে, যেখানে আপনার দেখবেন শিরাটা নীল হয়ে আছে, আঁকাবাঁকা হয়ে আছে আপনার শিরাটা, তারপর কিন্তু সেখানে আর আপনার কিচ্ছু করার থাকবে না। এখন আপনার টান ধরছে, পরবর্তী সময় আপনি সম্পূর্ণ বেড রিটেন হয়ে যাবেন, শয্যাশায়ী হয়ে যাবেন। তো এত দূর যাতে আপনার গল্পটা না যায়, একটু আপনি যোগাযোগ করুন। আর আপাতত বলবো যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আপনি কোনো কাজ করবেন না। অ্যাটেস্টেড আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো ধরনের কোনো কাজ করবেন না। বেশি সিঁড়ি ওঠা নামা করা বা বেশি চলাফেরা করা, এগুলো একটু আপনি অ্যাভয়েড করুন। হালকা গরম জলে চান করুন, ব্যথাগুলো একটু কম থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আমি একটু তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। অবশ্যই হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন এবং মেচেদাতে থাকছেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, শিলিগুড়িতে থাকছেন ডক্টর বি শর্মা এবং বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন উপস্থিত এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন এবং রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এবং অবশ্যই হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আসানসোলে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, শিলচরে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন এবং দিল্লিতে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল। সেটা কিন্তু 22 তারিখে, 22/7/25 থাকছেন। আমি আরেকটু শিডিউলটা জানিয়ে দিচ্ছি। আর বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন বর্ধমানে এবং মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, খড়গপুরে উপস্থিত থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং কৃষ্ণনগরে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কোচবিহারে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন এবং আগরতলাতেও থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এগুলো আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, অর্থাৎ জুন এবং জুলাই মাসে। আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু প্রত্যেকটা এনবিপি এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া মানে যেটা উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে পাচ্ছেন অবশ্যই, এবং খিদিরপুরে পাচ্ছেন এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন এবং বেলুড়ে পাচ্ছেন এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে উপস্থিত থাকেন প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। ফোন নাম্বারটা আমি একটু বলে
বলে দিচ্ছি, যেটি হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন যে কোথায় কখন ডাক্তারবাবুরা তাদেরকে পাচ্ছেন আপনারা, এবং আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে সব কিছু জানার জন্য কিন্তু এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার চিকিৎসালয়ে কিন্তু আপনারা রিপোর্টগুলো প্লিজ ক্যারি করে নিয়ে আসবেন, যেটা হলো প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো যদি এক্সরে থাকে বা যে কোনো কিছু রিপোর্ট থাকতেই পারে, সেগুলো নিয়ে আসলে কি হয় আরও সুন্দরভাবে সেটাকে ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আরও সুন্দর পাবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে এবং তারা ভীষণভাবে সাকসেসফুল, সবচেয়ে বড় কথা এটাই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন 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 বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার পায়ের গোড়ালি ব্যথা করে প্রচন্ড। আচ্ছা, পায়ের গোড়ালি ব্যথা করে। আচ্ছা, বয়স কত? বয়স 37 বছর। কোনো ট্রিটমেন্টে কি আছেন? না না না। কাউকে এখনো দেখানো হয়নি, কোনো ডক্টরের পরামর্শ নেওয়া হয়নি? আচ্ছা শুনুন তাহলে। আপনার এই সমস্যাটা কতদিনের? 1 মাস মতো হতে গেল। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে আপনি যখন মাটিতে পা দিচ্ছেন তখন কি ব্যথাটা বেশি থাকে? তখন বেশি হয়। তারপর আস্তে আস্তে সারাদিনে আপনার ব্যথাটা কমে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যখন আপনি মাটিতে পা দিচ্ছেন বা আপনি যখন চলাফেরা করছেন তখন কিছু মনে হয় যে আপনার গোড়ালির মধ্যে খোঁচা মতো লাগছে কিছু? না না না। আচ্ছা, তো দেখুন হয়তো আপনার ক্যালকেনিয়াল স্পুরের কোনো সমস্যা নেই, মানে যেটা আমরা হাড় বাড়ার সমস্যা বলি। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার শরীরে বেশি রয়েছে আর ভিটামিন ডি আপনার শরীরে কম রয়েছে। যদি সম্ভব হয় এই দুটো রক্ত পরীক্ষা আপনি একটু অবশ্যই করিয়ে নেবেন। আর একটু আপনাকে বলবো যে আপনি একটু গরম জল করুন, তার মধ্যে সামান্য কিছু নুন দেবেন, দিয়ে আপনার দুটো পা একদম গোড়ালি পর্যন্ত তার মধ্যে আপনি ডুবিয়ে রাখুন যতক্ষণ জলটা গরম আছে, কিছুটা আপনি রিলিফ পাবেন। এই দুটো রক্ত পরীক্ষা একটু করান। যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তাহলে আপনি মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এগুলো খাওয়া আপনার একদমই চলবে না। ভিটামিন ডি এর মাত্রা যদি আপনার কম থাকে তাহলে আপনাকে গায়ে একটু রোদ লাগাতে হবে, কিন্তু সেটা সকালবেলা 9টা-10টা অব্দি যে রোদটা থাকে সেই রোদটা, গায়ে আপনাকে একটু রোদ লাগাতে হবে। এই জিনিসগুলো একটু আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন। রিপোর্টটা অবশ্যই আপনি করাবেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, পরের মাসের 5 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, আমি থাকবো সেই চেম্বারে। এর মধ্যে আপনার এই যে যেটুকু আমি করণীয় বললাম সেটুকু আপনি করুন। যদি এর মধ্যে আপনি দেখছেন যে না আপনি তাতে রিলিফ পেয়েছেন বা আপনার অনেকটা সমস্যার সমাধান হয়েছে, খুব ভালো। যদি না হয় তাহলে 5 তারিখ আপনি আমার চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। তাহলে আপনার নেক্সট আপনি কিভাবে কি থাকবেন বা কি খাবেন কি খাবেন না, কি মেডিসিন আপনার প্রয়োজন, সবটাই আমি আপনাকে বলবো। একদম, ধন্যবাদ ম্যাডাম। এই যে আমাদের যে আলোচনাটি চলছে, আপনি বললেন এটা আমাদের অনেকটা লাইফস্টাইল বা আমাদের ফুড হ্যাবিটসটাও অনেকটা এর জন্য দায়ী একেবারে। বিশেষ করে এখন তো ফাস্ট ফুডের ওপর মানুষ ভীষণ, ছেলেমেয়েরা খুব আসক্ত, মানে ওই মানে বাড়ির খাবারের থেকে তাদের সেই খাবারগুলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো, তার জন্য কি অনেকটা এই দায়ী হতে পারে এই ইরেগুলার পিরিয়ড বা এই যে আপনি যেটা বললেন ইনফার্টিলিটি, যেটা হলো বন্ধাত্ব। অনেক সময় দেখা যায় যে মানে বাচ্চা হওয়ার মানে একটা হওয়ার টাইম পেরিয়ে যায়, অনেক বছর হয়ে যায় তাদের বাচ্চা হচ্ছে না বা বন্ধাত্বের জায়গা, এটা কি হতে পারে সেই এই সমস্যাটা আসতে পারে? দেখুন, পিসিওডি বা পিসিওএস এটা কিন্তু প্রচন্ড রকম ভাবে দায়ী রয়েছে আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিটের উপর। কারণ আমরা যখন পেশেন্ট দেখি, আমার ফার্স্ট অ্যাডভাইস এটাই থাকে, মেডিসিন পরে হবে, আগে আপনি আপনার লাইফস্টাইল, ফুড হ্যাবিট এই দুটো জিনিসকে চেঞ্জ করুন, যেটা আপনার হাতে রয়েছে। মেডিসিনের কাজ মেডিসিন করবে, মেডিসিন আপনাকে এখন দিতেই হবে যেহেতু প্রবলেমটা অলরেডি আপনার মধ্যে চলে এসছে। কিন্তু এই যে খাওয়া দাওয়ার মধ্যে আপনি ডায়েরির প্রোডাক্ট যদি অতিরিক্ত পরিমাণ আপনি খান বা প্যাকেট জাতীয় যে খাবারগুলো রয়েছে যার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেই খাবারগুলো যদি আপনি অতিরিক্ত পরিমাণ আপনি খাচ্ছেন তাহলে কিন্তু আপনার পিসিওডি বা পিসিওএস হতে আপনার কিন্তু বাধ্য, সেটা আপনার হবেই। আর লাইফস্টাইলের মধ্যে বলবো সেডেন্টারি লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন। এখন একটা ট্রেন্ড চলে যে এখন মহিলারাও প্রচুর অ্যালকোহল কনজাম করা বা স্মোকিং করা এই জিনিসগুলোর মধ্যে রয়েছে। তো সেটা দেখুন, আমি বললে কেউই, সেটা মেল ফিমেল কেউই একদিনে কেউই বন্ধ করতে পারবে না। সেটাকে আপনি আস্তে আস্তে ডোজটাকে কমিয়ে আপনি সেটাকে বন্ধ করতে হবে। কারণ এর থেকেও কিন্তু আপনার শুধু পিসিওডি নয়, আরো অন্যান্য অনেক সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। একটু প্রত্যেক দিন, বেশি নয়, হাফ এন আওয়ার টাইম একটু নিজের জন্য বার করুন। সকালে ঘুম থেকে উঠে আপনাকে এক্সারসাইজ করতে হবে, কোথাও সেরকম লেখা নেই। যে সময়টা আপনার মোটামুটি একটু পেট খালি থাকবে ওই সময়টা একটু সময় বার করুন।
তার মধ্যে আপনি একটু যোগা প্রাণায়াম করা, একটু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটাই আপনি করতে চান বা করতে পারেন অবশ্যই সেটা করবেন। খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন করুন, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ডায়েরির প্রোডাক্ট এগুলোকে রেস্ট্রিকশন করুন। আপনার অর্ধেক সমস্যা এর থেকেই ঠিক হয়ে যাবে। তারপর যেটুকু বাকি থাকবে তার জন্য তো এনবিপি রয়েছে, আয়ুর্বেদ রয়েছে, আপনার মেডিসিনের মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে। একদম। অবশ্য আরো এই বিষয়ে আমরা জানবো। ম্যাডামের কাছে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বর্তমান থেকে বলছি। বর্ধমান Hello? থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন দিদি। আমার ওই সমস্যা হচ্ছে, কি সমস্যা? ঘুমের ঘুমের ঘুম কম সমস্যা। হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ঘুম মানে একটু যদি বলেন, আর একটু বিশ্লেষণ বলেন। হ্যাঁ, ঘুমের সমস্যা মানে আপনার ঘুম হচ্ছে না ঠিকঠাক, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, আপনার একটু বয়সটা বলবেন। 61 61। প্রেশারের সমস্যা আছে আপনার? না না না, সুগার, প্রেশার, থাইরয়েড কিছু নেই তো? থাইরয়েড আছে। থাইরয়েড আছে। তো এই যে ঘুমটা আপনার কম হচ্ছে তার কারণটা কি? হ্যাঁ, মানে রাতের দিকে কি ঘুম কম হচ্ছে নাকি মানে 12 ঘন্টা মানে আর গাঢ় ঘুম হচ্ছে না। গাঢ় ঘুম হচ্ছে না? কেন হচ্ছে না? খুব বেশি চিন্তা ভাবনা করছেন? না না না, আর থাইরয়েড আছে। মা দেখুন, থাইরয়েডের জন্য যে ঘুম হবে না এটা কিন্তু কোথাও বলা নেই। এবার যদি আপনার অতিরিক্ত যদি আপনার স্ট্রেস থাকে, কোনো চিন্তা ভাবনা আপনি সারাদিন ধরে করছেন, অতিরিক্ত আপনার যদি কোনো এনজাইটি, ডিপ্রেশন এসবের সমস্যা থাকে তাহলে ঘুমের আপনার একটু তারতম্য চেঞ্জেস হতে পারে। আপনার এখন 61 বোধহয় আপনি বললেন আপনার বয়স। তো এই আপনার বয়সে আপনি রাত্রিবেলা অ্যাটলিস্ট আপনাকে 6 থেকে 7 ঘন্টার মতো সাউন্ড স্লিপ হওয়ার আপনার দরকার রয়েছে। আর দিনের বেলা যদি সম্ভব হয় 1 থেকে 2 ঘন্টা আপনি একটু ঘুমোতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনার বয়স, আপনি দিনে যদি 1-2 ঘন্টা ঘুমান কোনো অসুবিধা নেই। এবার রাতের ঘুমটা আপনি বলছেন আপনার গাঢ় ঘুম হচ্ছে না, হয়তো বারে বারে ঘুমটা ভেঙে যাচ্ছে বা আপনার ডিপ স্লিপ আপনার হচ্ছে না। তো তার জন্য একটু বলবো আপনাকে, আপনি মেডিটেশন করুন। খাবার খেয়েই একদম শুতে চলে যাবেন না। খাবার খাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আপনি শুতে যাবেন। ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে টিভি দেখা বা ফোন ঘাটাঘাটি করা এগুলো আপনি করবেন না। গল্পের বই পড়ুন, প্রয়োজন হলে ঘরের কাজকর্ম থাকলে সেটা করুন। মেডিটেশন আপনি অবশ্যই করবেন। রাতে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তার আগে আপনি একটু মেডিটেশন করবেন। প্রথমেই হয়তো অনেকক্ষণ আপনি করতে পারবেন না, 1 মিনিট 2 মিনিট একটু মেডিটেশন করুন, দেখবেন আস্তে আস্তে আপনার ঘুমটা আপনার ঠিক হয়ে যাবে। এগুলোর মধ্যে একটু আপনি থাকুন। তারপর যদি আপনার সমস্যা হচ্ছে, আমি তো বলেই দিলাম 5 তারিখ আমি বর্ধমান চেম্বারে থাকবো, আপনি এসে আমার সাথে একবার দেখা করবেন। একদম। আমরা অবশ্যই আরো এই বিষয়ে জানবো। আমরা একটু দেখে নিই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন, অসংখ্য মানুষরা এসে দূর দূর প্রান্ত থেকে কাছে দূরের বন্ধুরা এসে কতটা উপকৃত হয়েছে, তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং আবেগপ্রবণ হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, শেয়ার করছেন। তারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রেখেছেন। এনবিপির প্রত্যেকটি ডক্টরকে তাদের তরফ থেকে সত্যি একেবারে স্যালুট তো জানাতেই হয়, তার কারণ সুস্থ জীবন পায়, সবাই পায়, পেতে চায়। অবশ্যই তারা ভালো আছেন। আসুন আমরা সেটাই কিন্তু দেখে নিই আপনাদের। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপি তে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা, বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যাটা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাড়টা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি
উপকার পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের এলোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, যে হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমার আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। সত্যি আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এন ভট্টাচার্যকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, সিএমওকে। আমাদের অনেক জানার বিষয় রয়েছে। সবচেয়ে বড় কথা তার কারণ একটাই, যে আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, সুস্থতার জায়গা কিভাবে তৈরি হবে, আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে কি দিচ্ছে, কতটা আপনি বেনিফিটেড, এই জিজ্ঞাসা মানে সবার মধ্যেই থাকে। কিন্তু যখন পেয়ে যান আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবন, তখন সত্যি মনে হয় এই আয়ুর্বেদ চিকিৎসাই একমাত্র পারে আপনাকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে একেবারে সুস্থতার জায়গা। নিশ্চয়ই ভালো থাকার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। আর যখন আমরা বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসককে যখন সঙ্গে পাই, তখন মানে আরও আমাদের জানার বিষয়গুলো, অভিপ্রায়গুলো জেগে ওঠে। আজকেও কিন্তু আমরা সেইভাবেই সিএমওকে সঙ্গে পেয়েছি, এন ভট্টাচার্যকে। আমাদের আজকের যে বিষয়টি অবশ্যই রেখেছি সেটা কিন্তু একটু আর্থারাইটিস, যেটা হলো রিউমেটয়েড আর্থারাইটিস এবং অস্টিও আর্থারাইটিস। এটার মধ্যে কি ডিফারেন্সটা কি? অবশ্যই ম্যাডামকে আগে আমি একটু স্বাগত জানাই। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম ইন্ট্রোতে যে আর্থারাইটিস এই মানে কি বলবো, এই বাত বা এই রোগগুলো ভীষণভাবে যন্ত্রণাদায়ক, ভীষণ পীড়াদায়ক, ভীষণ পেইনফুল লাইফ হয়। তা আজকে যে আমি আর্থারাইটিস দুটো নিয়ে আলোচনার মাধ্যমে আপনার কাছে আপনি পৌঁছে দেন আমাদের কিভাবে আমাদের ভালো থাকা যায়, কিভাবে এই রোগ থেকে আমরা কিওর হব, যেটা হলো রিউমেটয়েড আর্থারাইটিস এবং অস্টিও আর্থারাইটিস, এটার ডিফারেন্সটা আমরা একটু জেনে নেব। তার আগে একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। গড়িয়া থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার ম্যাডাম চুল দিন খুবই পড়ে যাচ্ছে। চুল পড়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম কি মানে চুল পড়ে কি একদম খালি হয়ে যাচ্ছে, না মানে সামান্য হেয়ার লস, হেয়ার ফল আমি হচ্ছে? দেখতে পাচ্ছি সামান্য না, অনেক মানে স্নান করতে যখন যাচ্ছি স্নানে মাথা মধ্যে গেলে প্রচুর চুল উঠছে, আগে তো এত উঠতো না। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? বয়সটা হচ্ছে আমার 28। আচ্ছা, 28। আপনার বাড়িতে এরকম কারো সমস্যা রয়েছে যে এরকম টাক পড়ে যাচ্ছে বা চুল পড়ছে না, এরকম? টাক পড়েনি, কারো টাক পড়েনি। চুল হয়তো পায়ের মধ্যে পড়ে, উঠে গেছে এরকমই, কিন্তু টাক পড়ার তো সমস্যা নেই। আচ্ছা, দেখুন, আমাদের প্রত্যেকদিন হেয়ার ফল, প্রত্যেকেরই হেয়ার ফল হয়। সেটা যদি আপনার মোটামুটি 100টার মতো যদি আপনার সারাদিনে চুল পড়ছে, সেটা কিন্তু নর্মাল। কিন্তু যদি 100টার মতো চুল আজকে আপনার পড়ছে, কালকে কিন্তু সেখানে আপনাকে অ্যাটলিস্ট 60 থেকে 70টা নতুন চুল আপনার আসতে হবে। যদি সেটা আপনার না হয়, তাহলে সেটাকে আমরা কনসিডার করব হেয়ার লস বা হেয়ার ফলের জন্য। 2 সাইড থেকে কমে যাচ্ছে। আচ্ছা, তো মানে আপনার চুল যেটা পড়ছে সেরকম ভাবে আপনার চুলের গ্রোথ আর হচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ। তো এটা কতদিনের সমস্যা আপনার?
অনেকদিনই সমস্যা অল্প অল্প করছিল। তো কোনো চিকিৎসা করিয়েছেন তার জন্য? না কিছু চিকিৎসা করি না। চুল এই সমস্যা কি ঠিক হয়? কেন আমি হবে না? জানি না এই বিষয়টা ঠিক হয় কিনা। কেন হবে না? দেখুন, আপনার কিছু কারণ রয়েছে আপনার চুল পড়ার জন্য। আগে সেই কারণটাকে রুল আউট করতে হবে, তারপর না তার ট্রিটমেন্ট হবে। তো আপনার এই চুল পড়ার কারণের পেছনে আপনার লিভারের সমস্যা অনেকে থাকতে বলে পারে। পেটের প্রবলেম, অনেকে হ্যাঁ, বলে। না, অনেকে বলে। এবার আপনার কি রয়েছে আপনি তো পরীক্ষা না করলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে কেউ আমার একটা, গ্যাস হয় কিন্তু ম্যাডাম। হ্যাঁ, তো তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি এমনিতেই মার্কেট থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে কোনো তেল, শ্যাম্পু এসব ব্যবহার করে কোনো লাভ হবে না যদি আপনি গোড়া থেকে তার চিকিৎসা না করান। ঠিক আছে? চুলের গোড়ার চিকিৎসা তখনই হবে যখন তার কারণের গোড়ায় গিয়ে আপনি জানতে পারবেন আপনার সমস্যাটা কোথায়। একটা লিভার ফাংশন টেস্ট করবেন, আপনি এলএফটি রিপোর্ট করাবেন রক্ত পরীক্ষার মধ্যে, থাইরয়েডের একটা রিপোর্ট করাবেন, টিএসএইচ করাবেন, আর অ্যালার্জির জন্য একটা আইজি রিপোর্ট করাবেন। এই তিনটে কারণ থেকে আপনার হেয়ার ফলের সমস্যাটা আসতে পারে। কোথায় সমস্যা রিপোর্টটা করলে আমরা বুঝতে পারবো। তারপর আসছে আপনার ট্রিটমেন্টের পার্ট। আর সবচেয়ে ভালো আপনি যেটা এনবিপিতে আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার এনবিপিতে যেরকম আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি আপনি অ্যাস্থেটিক ট্রিটমেন্টও পেয়ে যাচ্ছেন, যেটা আমাদের লাইলিগেন্স আর একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনি অ্যাস্থেটিক আপনি ট্রিটমেন্টও পেয়ে যাচ্ছেন। তার জন্য আপনার যদি ডার্মা রোলার করতে হয় বা পিআরপি করতে হয়, যেটাই করতে হবে, আমরা আগে আপনার স্ক্যাল্পের অবস্থাটা দেখব। স্ক্যাল্প এক্সামিনেশনের জন্য একটা মেশিন রয়েছে, সেটা দিয়ে আমরা আগে আপনার স্ক্যাল্পটা দেখব। তারপর আমরা আপনার কি ট্রিটমেন্ট হবে, ওরাল মেডিকেশনে যাব আমরা নাকি আপনার এই থেরাপিগুলো হবে, সেটা আমরা ডিসাইড করব। তো একটু আপনাকে বলবো যে আগে আপনি রিপোর্টসগুলো করান, তারপর আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেখানে এসে একবার দেখা করুন। আপনার স্ক্যাল্প দেখার প্রয়োজন রয়েছে, কারণ আপনার যদি হেয়ার ফলিকল থাকে সেখানে আপনার চুল আসতে বাধ্য। যদি ফলিকল না থাকে সেখানে আপনাকে ডার্মা রোলার বা পিআরপি করতে হবে। তারপর আপনার চুলের গ্রোথ ঠিকঠাক ভাবে হবে। তারপর আপনার যেটা করার থাকবে সেটাকে মেনটেইন করা। আমরা আমাদের কাজ করে দিয়ে দেবো, কিন্তু তারপর আপনাকে কিন্তু মেনটেইন করতে হবে। তো সবটাই আমরা আপনাকে বলবো যে কিভাবে কি করবেন, একটু যোগাযোগ করবেন আপনি। একদম। আমরা ম্যাডাম যে জিজ্ঞাসাটা আপনার কাছে রেখেছি যে রিউমাটয়েড আর্থারাইটিস এবং যেটাকে বলে অস্টিও আর্থারাইটিস, এটার মধ্যে ডিফারেন্সটা আমরা একটু জেনে নেব। হ্যাঁ, দেখুন, এই যে ব্যথা হলেই না প্রত্যেকে বলে বাতের সমস্যা। আয়ুর্বেদের মধ্যে 200 রকমের বাত বলা রয়েছে। এবার কোন বাতের সমস্যা আপনার রয়েছে সেটাও আপনাকে বুঝতে হবে, তারপর কিন্তু তার চিকিৎসা হবে। আয়ুর্বেদ ছাড়া আপনি অন্য যখন ট্রিটমেন্ট করাবেন তখন আপনাকে ব্যথার জন্য সেম ওষুধ থাকবে আপনার, সেটা আপনার অস্টিওআর্থ্রাইটিস হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, লাম্বার স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল, অ্যাঙ্কাইলোজিং, যাই হোক, একটা আপনার ব্যথার জন্য আলাদা করে ওষুধ থাকবে। আপনি ব্যথার ওষুধ খাবেন, ব্যথা কমে যাবে, আপনি ভাববেন আপনি ভালো হয়ে গেছেন। কিন্তু সেটা কিন্তু একদমই নয়। আপনার অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটোর কিন্তু আপনার কারণ আলাদা। কারণটাকে ঠিক না করলে আপনি ব্যথার ওষুধ খেয়ে কতদিন থাকবেন আপনি, কারণ সেটাও তো আপনার পরবর্তী সময় আপনি লিভার, কিডনি এগুলোকে নষ্ট করে দেবে। অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে আমাদের যে জয়েন্টস গুলো রয়েছে, প্রত্যেকটা যে হাড়, একটা হাড় আর একটা হাড়ের সাথে কিন্তু যুক্ত। এরকম না যে আমাদের সম্পূর্ণ শরীর একটা গোটা স্ট্রেট একটা হাড় দিয়ে তৈরি। হাঁটুর মধ্যে আমাদের দুটো হাড় রয়েছে, একটা কোমর থেকে হাঁটু অবধি, আবার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত দুটো হাড় দিয়ে কিন্তু আমাদের এই হাঁটুটা তৈরি রয়েছে। এই যে দুটো হাড়ের যে মাঝখানের যে অংশটা, সেখানে একটা ফ্লুইড থাকে, একটা জেলির মতো পদার্থ, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি, যার কাজ হচ্ছে আমাদের হাড়গুলোকে মুভমেন্ট করানো। আমরা যে পা ভাঁজ করছি, এই যে আমরা হাঁটি, তখন পাটা তুলে নেক্সট স্টেপটা যখন দেই, এই ফ্লুইডটা না থাকলে আপনি এই কাজটা করতে পারতেন না, যেটা মোবিলের কাজ থাকে। আপনার যদি ফ্লুইডটা না থাকে আপনার পাটা সম্পূর্ণ স্ট্রেইট একটা পাটকাঠির মতো হতো। তো এই যে ফ্লুইডটা যদি আপনার শুকিয়ে যায়, তখন কি দুটো হাড় একসাথে এসে জুড়ে যাবে। এবার আপনি তার জন্য ফোল্ড করতে পারবেন না, কারণ এটা তো ঠেকে গেল আপনার, আপনি তো এটা ফোল্ড করতে পারবেন না। তো সেখান থেকে আপনার আস্তে আস্তে ভেতরে ভেতরে আপনার সুয়েলিং, মানে ফুলে যাওয়া হবে, খটখট করে শব্দ হবে, সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। মেইনলি অস্টিওআর্থ্রাইটিস আমরা হাঁটুর মধ্যেই দেখে থাকি। এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা জয়েন্ট যেখানে আমাদের এই ফ্লুইড রয়েছে সেখানেই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কোমরও আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেখান থেকে আস্তে আস্তে আপনার হাড় ক্ষয় পেতে থাকবে। ফ্লুইডটা শুকিয়ে যাবে, হাড়গুলো ঘষা খাবে, আস্তে আস্তে আপনার হাড়টা ক্ষয় পেতে থাকবে। আমরা এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন। আমি স্বপন দাস বলছি। কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার না, মানে খেলাধুলা করতাম আগে, আমার কোমরে চোট লেগেছিল। তা চোটের কারণে তখন তো ট্রিটমেন্ট যেরকম করেছি, এখন দিন দেখছি কোমরে ব্যথাটা বেড়েই চলেছে।
কোনো কি ট্রিটমেন্ট কি করাচ্ছেন এখন? না, এখন আর ট্রিটমেন্ট করেছি আমি, মাসখানে করেছি, মানে 15-20 হয়েছে, ব্যথাটা দেখি বাড়ছে, এমনি ব্যথার ট্যাবলেট কিনে খেয়েছি, সেটা কম থাকে, তারপর আবার সেই কি দেখেছি। শুনুন ম্যাডাম, যখন আপনার চোট লেগেছিল তখন আপনি কোনো এক্সরে রিপোর্ট করিয়েছিলেন কোমরের? হ্যাঁ, এক্সরে করিয়েছিলাম। তাতে কোনো সমস্যা ছিল? হাড় একটু ক্র্যাকটা একটু ইয়ে হয়েছিল, ক্র্যাক? বলে তারপর হ্যাঁ একটু বলে হালকা সামান্য, তার ট্রিটমেন্ট করা তখন ঠিকঠাক হয়ে গেছিল। হুম। তো এই যে চোট লেগেছিল সেটা কত বছর আগের কথা? প্রায় 14-15 বছর। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? বয়স তখন ছিল আমার 21+। বেশ। দেখুন, যদি আপনার এক্সরে রিপোর্টের মধ্যে আসে যে আপনার ক্র্যাক ছিল, মানে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়তো আপনার ছিল, তো 21 বছর বয়স অবধি আমাদের বোনের অসিফিকেশন হয়, ঠিক আছে, মানে বোনগুলো বাড়ে, বা যদি হেয়ার লাইন ক্র্যাক থাকে সেটা আস্তে আস্তে কিন্তু রিপেয়ার হয়ে যায় আপ টু 21 ইয়ার্স। এইবার যদি সেই সময় যদি আপনার সেই যে হেয়ার লাইন ফ্র্যাকচার সেটা যদি আপনার যদি রিকভারি না হয়ে থাকে, যদি রিপেয়ার না হয়ে থাকে, সেটা কিন্তু আপনার এখন এই যে সময় আস্তে আস্তে কিন্তু আপনার ব্যথাটা আরো বেশি বাড়বে। আপনার ওই যে চোট লেগেছিল তখন যদি প্রপার ট্রিটমেন্ট যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এখন এই সমস্যাটা, ওর থেকে কিন্তু এই সমস্যাটা আপনার মধ্যে আসছে। তো বেসিক্যালি ধরুন আমরা যেটা করি যে চোট লাগলো, আমরা একটা এক্সরে রিপোর্ট করলাম, দেখলাম একটা হেয়ার লাইন ফ্র্যাকচার আছে, ট্রিটমেন্ট করলাম, তারপর কিন্তু আমরা কোনো এক্সরে করে দেখি না যে ওটা আদৌ রিপেয়ার হলো কিনা। সেটা দেখা হয়নি ম্যাডাম। এক্স্যাক্টলি, এটা কেউই আমরা করি না, আমরা ওষুধ খেয়ে ভালো হয়ে গেলে আমরা ভুলে যাই তারপর। তো সেটা যদি আপনার রিপেয়ার না হয়ে থাকে, তার থেকে কিন্তু আজকে আপনার এই সমস্যাটা আপনার আসছে। আমি আপনাকে বলবো আপনি আরেকবার আপনার কোমরের একটা এক্সরে রিপোর্ট করান। আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, কোমরের রিপোর্টটা আপনি করুন। আর সেই রিপোর্টটা নিয়ে আমি বলবো যে আপনি আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেখানে এসে একবার দেখা করবেন। আপাতত আপনি একটু গরম জলে চান করুন, হালকা একটু গরম জল করে চান করুন, ব্যথাটা একটু কম থাকবে। আর ভারী কাজ আপনি এখন করবেন না। যারা খেলাধুলা একটা সময় করতো, পরবর্তী সময় মোরলেস এরকম প্রবলেম দেখা দেয়, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যেটাই হবে আমরা দেখবো আপনার রিপোর্টটা, তারপর কিভাবে কি করতে হবে আমরা সেটা আপনার সাথে ডিসকাস করবো। ধন্যবাদ। সত্যি আমাদের তো শরীর মানেই তো নানান রকম সমস্যা, কিন্তু সেটাকে কিন্তু একেবারে সুন্দর রাখার জন্য, যত্নে রাখার জন্য, ভালো রাখার জন্য সেটাকেও কিন্তু মেনটেন করতে হয়। কারণ যন্ত্র যদি একবার বিকল হয়ে যায় সেটা কিন্তু আর চলে না। তাই জন্য শরীরটাকে আমরা একেবারে দেবতা, একেবারে কি বলবো, ঈশ্বরের মতন কিন্তু সেটাকে শুশ্রূষা, সেবা শুশ্রূষার মধ্যে রাখতে হবে। আমাদের হয়তো সেই ব্যথাটা রয়েছে, ব্যথার ওষুধ খেয়ে হয়তো কিছুক্ষণ সাময়িক আমরা রিলিফ পাই, তারপরে কিন্তু আবার সেই শুরু হয়ে যায় আমাদের। হ্যাঁ, যাই হোক, ম্যাডাম সেইভাবে কিন্তু আপনাদেরকে নানানভাবে সুপরামর্শ দিচ্ছেন, প্রপার অ্যাডভাইস দিচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের ছোট রোগ থেকে বড় রোগ এবং বিভিন্ন ক্রনিক রোগের চিকিৎসা হয় এখানে। তার সঙ্গে তো আপনারা জানেন অ্যাস্থেটিক একটি ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কিন্তু চুল এবং মানে হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্ট হয়। প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা সেটা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অঙ্কিতা বলছি এগরা থেকে। আচ্ছা, বলুন। পায়ে হাজা হচ্ছে। আচ্ছা, পায়ে হাজা হচ্ছে। এটা কি সমস্যাটা আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার আঙ্গুলের মাঝখানে হচ্ছে? থাকতে হয়, তাই হাজা হচ্ছে। মানে সেটা কোথায় হচ্ছে? আঙ্গুলের মাঝখানে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু পায়েই না হাতেও হচ্ছে সেটা? না, শুধু পায়েই হচ্ছে। জল ঘাটাঘাটি বেশি করেন? হ্যাঁ হ্যাঁ। তো সেটা বন্ধ করতে হবে, ঠিক আছে? যদি আপনি এরকম আঙ্গুলের মাঝখানে মাঝখানে যদি এরকম হাজার মতো সমস্যা হচ্ছে, আপনাকে প্রথমত জল ঘাটাঘাটি আপনাকে বন্ধ করতে হবে। সারাক্ষণ যদি আপনার পা ভেজা থাকে, বা আপনি যদি কাদা মাটিতে খালি পায়ে ঘুরে বেড়ান, সেটা আপনার কোনোদিনও ঠিক হবে না। আমি কেন, ভগবান এসেও ঠিক করতে পারবে না, ঠিক আছে? তো আগে আপনার হাতে যেটা রয়েছে আগে আপনি সেটা করুন। আপনি বেশি জল ঘাটাঘাটি করা এগুলো বন্ধ করতে হবে। খালি পায়ে কোথাও যাওয়া বা কাদার মধ্যে খালি পায়ে যাওয়া সেটা একদমই করবেন না আপনি। আর বাসন ধোয়ার সাবান বা ডিটারজেন্ট হয়ে গেল বা সার্ফ হয়ে গেল, এসবের জল যাতে আপনার পায়ে একদমই না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাটাকে শুকনো রাখুন, ঠিক আছে? আগে পাটাকে আপনি শুকনো রাখুন, তাহলে আপনার আস্তে আস্তে সেই জায়গাটা ঠিক হবে। নয়তো আপনার যদি ভেজা থাকে কোনোদিনও এই জায়গাটা আপনার ঠিক হবে না, ঠিক আছে? আগে আপনি এই কাজটা আপনার করুন। আপনি এগরা থেকে ফোন করছেন, আমার মনে হয় বর্ধমান চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে, ঠিক আছে?
তো 5 তারিখে বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আমি থাকবো সেই চেম্বারে। আপাতত আপনার যেটা করার আপনি সেটা করুন, তাতে আপনি দেখবেন অনেকটা আপনার কিন্তু রিকভারি হচ্ছে। তারপর তো অবশ্যই চিকিৎসা করতে হবে, কারণ আপনার যে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু চিকিৎসা না করলে সেটা ঠিক হবে না। হয়তো আপনাকে আমি যে প্রিকশন গুলো বললাম তার থেকে আর পরবর্তী এই সমস্যাটা বাড়বে না, কিন্তু তার কিন্তু একটু চিকিৎসারও প্রয়োজন রয়েছে। তো একটু আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন, আর জল ঘাটাঘাটি কম করুন, কাদায় থাকা বা খালি পায়ে ঘোরা এগুলো একটু বন্ধ করুন আপনি। হ্যাঁ, একদম। ম্যাডাম, যেটা নিয়ে আমাদের আজকে আর্থারাইটিস তো বিভিন্ন অনেক রকমের হয় আর্থারাইটিস, আমরা সেটা নিয়েও আলোচনা করেছি। আজকে যে আর্থারাইটিস নিয়ে আমাদের আলোচনা চলছে, রিউমাটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস, এটার মধ্যে ডিফারেন্সটা আমরা শুনছি এবং সেটাতে তার সিমটমগুলো আমরা অনেকটাই জানছি। এবার অনেক সময় আমরা শুনি যে অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু আমরা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে সেখানে গেলেই কিন্তু সেটা কিভাবে যেটাকে বলে হাঁটুকে মানে প্রতিস্থাপন করা, আবার নতুন করে আবার হাঁটুকে জয়েন করা বা সেখানে প্রতিস্থাপন করা, সেটা নিয়ে যদি কিছু বলেন। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? প্রথমত আমাদের তো নি রিপ্লেসমেন্টের কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, যার মাধ্যমে আমরা আপনার হাঁটুর যে জিনিস আপনার ফ্লুইড যেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা হাড় ক্ষয় পাচ্ছে সেই জিনিসটাকে আমরা রিস্টোর করতে পারবো, ঠিক করতে পারবো। এবার দেখুন, নি রিপ্লেসমেন্টে আমি একটা সিম্পল একটা লজিক দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার অনেক সময় আমাদের ফোনের চার্জার নষ্ট হয়ে যায়, যেটা অরিজিনাল চার্জার আমাদের ফোনের সাথে দেওয়া হয় আমরা যখন ফোন কিনি। এবার আপনার যখন অরিজিনাল চার্জারটা নষ্ট হয়ে গেল, আপনি একটা ডুপ্লিকেট হয়তো কিনে নিলেন, তার থেকে কিন্তু দেখবেন আপনার ফোনটা কখনো নষ্ট হয়ে যাচ্ছে, কখনো অ্যাডাপ্টার নষ্ট হচ্ছে, কখনো আপনার ওয়্যারটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আপনার চলতেই থাকবে। মানেটা হচ্ছে আপনার যখন নি রিপ্লেসমেন্ট হবে তখন আপনার যে মালাই চাকি যেটা রয়েছে সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে, তার পরিবর্তে সেখানে একটা ফাইবারের বা স্টিলের একটা আপনাকে একটা মালাই চাকি, একটা কৃত্রিম মালাই চাকি একটা বসিয়ে দেওয়া হবে। তো আপনার নিজের জিনিসটা যদি না থাকে আপনি তার উপর কতদিন ডিপেন্ডেন্ট থাকতে পারবেন? একটা না একটা সময় গিয়ে সেটাও আপনাকে কষ্ট দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন, মানে আপনার এই যে সার্জারিটা হলো তারপর ভেতরে ভেতরে আপনার পুঁজ জমে যাচ্ছে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি। তখন আবার সেটাকে ওপেন করতে হবে, আবার সেটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা সমস্যা থাকে। অ্যানেস্থেসিয়ার সময় অনেকটা সমস্যা থাকে, যদি অনেক বেশি আপনার এজ হয়ে যায় তখন অ্যানেস্থেসিয়ার সময় আপনার একটা প্রবলেম হতে পারে। তো আপনার একটা ছোট কাজ করতে গিয়ে আপনার কিন্তু আরো 10টা জায়গায় আপনাকে ভুগতে হতে পারে। আমরা প্রচুর পেশেন্ট পাই যারা একটা হাঁটুর নি রিপ্লেসমেন্ট করে দ্বিতীয় হাঁটুকে বাঁচানোর জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট করতে আসছে। তখন কিন্তু ওদের যে হাঁটুটা ভালো তার তো সমস্যা হয়ে যাচ্ছে, যেটাতে অপারেশন হয়েছিল তার মধ্যে নাকি সমস্যা দেখা দিচ্ছে, যে ঠিক করে হাঁটতে পারছে না, লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। যদি রিপ্লেসমেন্টের পরও আপনাকে লাঠি নিয়ে বা ওয়াকার নিয়ে আপনাকে হাঁটতে হয়, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ আপনার হলো না। সেটা তো আপনার অপারেশন ছাড়াও আপনি ওই লাঠি নিয়ে হাঁটতে পারতেন। তো অ্যাটলিস্ট এনবিপি এটাই বলে যে আপনার রিপ্লেসমেন্টটা একদম লাস্ট অপশন আপনার কাছে। আপনার যদি দেখছেন যে না আমার ঠিক হচ্ছে না বা এছাড়া কোনো উপায় নেই, তখন আপনি করতে পারেন। কিন্তু তার আগে আপনি যদি শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে যদি আপনি সুস্থ হতে পারেন, ঠিক হতে পারেন, তাহলে কেন আপনি সেটা বাছাই করে নেবেন না? পঞ্চকর্মা থেরাপিতে এমন কোনো ব্যথা নেই বা অ্যানেস্থেসিয়ার ভয় কোনো কিছু নেই। যেটা আপনার থেরাপি হবে সেটা সম্পূর্ণ আরামদায়ক। আর এই থেরাপিটা এরকম নয় যে আপনাকে হয়তো প্রত্যেক দিন করতে হবে, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে। তারপর আপনার যেটুকু টেক কেয়ার করার সেটুকু আপনি আপনার নিজের টেক কেয়ার করবেন, আর আপনার সমস্যা দ্বিতীয়বার ঘুরে আসবে না। তো এরকম ভাবে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। আমি প্রত্যেকটা পেশেন্টকেই বলি, কালকে আমি একজন বেলুড়ে পেশেন্ট দেখেছি, ওদেরকে রিপ্লেসমেন্টের জন্য অ্যাডভাইস দেওয়া হয়েছে, আমি পরিষ্কার বলে দিলাম ভুলে যান তার কথা, মেডিকেশনের মধ্যে থাকুন, থেরাপির মধ্যে থাকুন, আপনার হাঁটু একদম ঠিক হয়ে যাবে। সত্যি আমরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন ম্যাডাম, আপনারা সেটা অনেকটাই বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এবং ফিল করছেন অবশ্যই। তার কারণ যে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু সেই ট্রিটমেন্ট দেয়, আয়ুর্বেদ চিকিৎসা সেই সুস্থতার জায়গা তৈরি করে যা আপনাকে কিন্তু একদম কিউরেবল জায়গায় পৌঁছে দেয় এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন। এটাই কিন্তু আসল তাদের কাজ। এখন এনবিপি কিন্তু সেই কাজ করে যাচ্ছে এবং সেই কাজে তারা ভীষণভাবে সফলতার জায়গায় পৌঁছে গেছেন এবং ঘরে ঘরে আয়ুর্বেদ চিকিৎসাকে তারাই পৌঁছে দিচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি তার শিডিউলটা একটু জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, মেথিদাতে থাকছেন ডক্টর বি শর্মা এবং আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন এবং বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আলিপুর দুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং
গৌহাটিতে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল, উপস্থিত থাকছেন বোলপুরে, উপস্থিত থাকছেন ডক্টর এস ভাদুরী, উপস্থিত থাকছেন ঝাড়গ্রামে, উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার, এবং বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে থাকছেন, এবং রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, উপস্থিত থাকছেন কাকদ্বীপে থাকছেন ডক্টর বি শর্মা, উপস্থিত থাকছেন জামশেদপুর, উপস্থিত থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, উপস্থিত থাকছেন হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, এবং আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, এবং এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, উপস্থিত থাকছেন শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, এবং ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং দিল্লিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি 22/7/25 থাকছেন। আপনাদের এই শিডিউলটা আমরা জানিয়ে দিলাম, অর্থাৎ জুন এবং জুলাইয়ে আর কিছু জায়গাগুলো আরেকবার আমি একটু বলে দিচ্ছি, আরো কিছু আপনাদের শিডিউলটা জানিয়ে দিচ্ছি। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, এবং মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, উপস্থিত থাকছেন। খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, এবং কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, উপস্থিত থাকছেন। কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং আগরতলাতেও ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। এখানে সোম থেকে শনি কিন্তু এক্সপিরিয়েন্স ডক্টররা উপস্থিত থাকছেন। এবং আপনারা জানেন কলকাতা, যেটার উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে কিন্তু আপনারা পাচ্ছেন চেম্বার, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন চেম্বার, এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং বেলুড়েও আপনারা চেম্বার পাচ্ছেন। এবং দক্ষিণ কলকাতার আমতলাতে সেখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার উপস্থিত থাকেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর উপস্থিত থাকেন। হেল্পিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই নাম্বার দুটির মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসটা জানতে পারছেন, কোন ডাক্তারবাবুরা কখন কোথায় বসছেন, এবং সেটা আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, একদম ডিটেলসটা আপনারা কিন্তু ভীষণভাবে জানতে পারছেন এই দুটি নাম্বারের মাধ্যমে। এবং যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তারও কিন্তু প্লিজ কিন্তু আপনারা তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিসটাও পাবেন, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবন কিন্তু আপনারা ফিরে পাচ্ছেন এনবিপির মাধ্যমে। অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যাটা আমি বলুন। কামারপুকুর থেকে বলছিলাম। সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার ম্যাডাম ওই নাকটা একটু মানে এরকম একটা শিশি ভাব লাগে না, নাকটা একটু ইয়ে লাগে, কাঁপে এরকম। কিছুদিন হচ্ছে দেখতে পাচ্ছি নাকটাতে মানে নিঃশ্বাস নেওয়ার সময় কি নিশ্চয় না ম্যাডামই বুঝতে পারবেন, ওখানে যে নাকটা একটু মানে কিরকম ঘড়ি কাঁটা কিরকম কাঁপে না, ওরকম একটা অনুভূতি হয়। নাকটা কাঁপে আপনার? নাকটাতে আমার অনুভূতি হয়, মানে নাক সুরসুর করা যেটা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা অনুভূতি হয়। আচ্ছা আচ্ছা, আর নাক দিয়ে জল পড়ে বা খুব বেশি হাঁচি হওয়া এগুলো কিছু হয়? না না, এগুলো কিছু হয় না। আচ্ছা, ব্যথা আছে নাকের মধ্যে? কিছু নেই, কিছু নেই, কিছুই নেই। তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা সমস্যা দেখতে পাচ্ছি প্রায় 1 বছর কাছাকাছি। ওই মানে যখন নার্ভাসনেস ফিল হয় বা ইয়ে হয় তখন আর একটু বেশি হয় ওটা। আচ্ছা, তো তার কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি? না, ওটা করায়নি চিকিৎসা ম্যাডাম। তো আয়ুর্বেদিক নাকি সাইড এফেক্ট হয় না, কম সাইড এফেক্ট, সেই জন্য আমি আয়ুর্বেদিকে হাত দেবো বলে ভাবি। সে ঠিক, সে ভালো আপনার, কিন্তু দেখুন আগে আপনার তো সমস্যাটা বুঝতে হবে। এবার আপনার এটা দুটো কারণে হতে পারে। এক, আমাদের যে ফেশিয়াল মাসলগুলো যেগুলো রয়েছে সেই মাসলগুলোর মধ্যে যদি আপনার টাইটেনিং না থাকে তাহলে আপনার এই সমস্যা আসতে পারে। বা আমাদের যে ফেশিয়াল নার্ভ যেগুলো রয়েছে সেই নার্ভগুলোর মধ্যে যদি আপনার কোনো ধরনের কোনো ব্লকেজ থাকে বা ড্যামেজ থাকে তাহলেও কিন্তু এই প্রবলেমটা আপনার হতে পারে। আমাদের নাকের মধ্যে অলফ্যাক্টরি নার্ভ রয়েছে, সেই নার্ভ যদি আপনার ড্যামেজ হয়ে যায় বা যদি সেখানে যদি আপনার কোনো ব্লকেজ থাকে তাহলে আপনার এরকম সেন্সেশন একটা কিন্তু আসতে পারে। তো যদি সম্ভব হয় তাহলে আপনি একটা পিএনএস রিপোর্ট করতে পারেন, আরেকটা আপনার শুধু
ফেসিয়াল যে আপনার নার্ভ রয়েছে তার জন্য একটা এমআরআই রিপোর্ট বা একটা সিটি রিপোর্ট আপনি করতে পারেন। তো আমি বলবো আপাতত সেগুলো করার দরকার নেই, কারণ আগে আপনার প্রবলেমটা কি হচ্ছে এক্স্যাক্টলি আপনি যদি আমাদের চেম্বারে এসে যদি সেটা নিয়ে একটু আপনি ডিসকাশন করেন তাহলে আমাদেরও ইজি হবে জিনিসটা বোঝার, আর আপনাকেও আমাদের বোঝাতে একটু ইজি হবে জিনিসটা। তো যে আপনি যা এখন আমাকে কমপ্লেন বললেন তার থেকে আমার যেটুকু মনে হচ্ছে যে আপনার দুটো কারণে হতে পারে, এক আপনার মাসেল থেকে হতে পারে এই সমস্যাটা, বা আপনার যে ফেসিয়াল নার্ভগুলো আমাদের রয়েছে সেই নার্ভগুলো থেকে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আপনার আসতে পারে। তো কেন হচ্ছে সেটা রুল আউট করা খুবই প্রয়োজন রয়েছে আপাতত। আমি আপনাকে, কারণ আরেকটা কথা আপনি যেটা বললেন যে খুব নার্ভাস আপনি যখন হয়ে যান তখন আপনার এই প্রবলেমটা হয়, তো সেটা কিছুটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। তো আপাতত আপনাকে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আপনি একটুখানি গরম মানে জল করে তার থেকে একটু ভাপ যেটা হচ্ছে না স্টিম ইনহেলেশন আমরা যেটাকে বলি সেটা আপনি একটু নিতে পারেন, সেটা আপনার জন্য একটু ভালো হতে পারে। যদি কোনো ধরনের কোনো ব্লকেজ থাকে সেটা তাহলে আপনার একটু ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রাণায়াম আপনি অবশ্যই করবেন, একটা নাক দিয়ে শ্বাস নেওয়া কিছুক্ষণ ধরে রাখুন, আবার আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়া, প্রাণায়ামটা আপনি অবশ্যই করবেন, সেটাও আপনাকে কিন্তু অনেকটা সাহায্য করতে পারে। ম্যাডাম, এই যে আমাদের যে আর্থারাইটিস নিয়ে আলোচনা চলছে, রিউমেটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস, আজকাল তো মানে এটা বয়স, আগে যে আমাদের একটা বয়সের ব্যাপার ছিল যে আপনার 50 বা তার বেশি হলে এই সমস্যাগুলো হয়, আজকাল কিন্তু কম বয়সীদেরও কিন্তু এই রোগগুলোতে ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। তা এটা কি অনেকটা লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস এই ব্যাপারগুলো কি অনেকটাই দায়ী বলতে পারি? সেটা আমবাতের ক্ষেত্রে কিছুটা দায়ী, কারণ আমবাতের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার উপর কিছুটা ডিপেন্ড করে। আর আমবাত একটি এরকম রোগ, এটা 50 বছর বা 40 বছরের পরে দেখা দেয় এরকম নয়, কারণ আমি 16-17 বছরের মেয়েদেরও আমি দেখেছি, বাচ্চা মেয়েদের মধ্যে দেখেছি যে আরএ ফ্যাক্টর অনেক বেশি পরিমাণ রয়েছে, তার ট্রিটমেন্টও সে আমাদের কাছে করিয়েছে, পেশেন্ট এখন ভালো আছে। তো এখন আর সেটা বয়স হিসাবে আর ডিভাইড করা অ্যাজ সাচ সেরকম ভাবে নেই। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে পরম্পরার যে হেনাটা ওটা কি আয়ুর্বেদিকের মধ্যে পড়ে, হার্বাল লেখা? দেখুন এখন তো আজকাল তো সবকিছুই হার্বাল লেখা থাকে, একটা আপনার যদি শুধুমাত্র অ্যালোভেরা দেওয়া থাকে তাহলেই তো আর সেটা আপনার হার্বাল হয়ে যাবে না, তো তার জন্য সেটা আপনার আলুবেরা আছে, ছবি হ্যাঁ, আছে, ওটা কি সেটা আয়ুর্বেদিক? দেখুন আমি সেটা বলতে পারবো না, কোনো পার্টিকুলার কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তো তার জন্য এটা আপনার প্রত্যেকটা জিনিসই যে অ্যালোভেরা থাকলেই হার্বাল হবে এরকম কোনো ব্যাপার নেই, ব্র্যান্ড হিসেবে সেগুলো আলাদা, সেটা নিয়ে আমি কোনো ধরনের কোনো মন্তব্য করতে পারবো না। একদম আমরা শেষ প্রান্তে চলে গেছি। ম্যাডাম, এই যে পঞ্চকর্ম থেরাপি, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু এটা কিন্তু একটি বিশেষত্ব পঞ্চকর্ম থেরাপি, আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। পঞ্চকর্মা থেরাপিটা এরকম অনেকেই হয়তো ভাবে যে কোনো রোগ থাকলেই পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে, সেটা একদমই নয়। আপনি আপনার বডিকে সার্ভিস করানোর জন্য, একটা একদম পাতি ভাষায় আমি আপনাকে বললাম, বডির সার্ভিস করানোর জন্য কিন্তু আপনি পঞ্চকর্মা থেরাপি আপনি করাতে পারেন, যার মধ্যে রিল্যাক্সেশন থেরাপি আলাদা করে রয়েছে, রিজুভিনেশন থেরাপি আলাদা করে রয়েছে, বডি ডিটক্সিফিকেশনের থেরাপি আলাদা করে রয়েছে, প্রত্যেকটা থেরাপি আলাদা। পঞ্চকর্মা থেরাপি শুধুমাত্র এটা নয় যে আমি আপনাকে একটু স্নেহন সেদন করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিলাম, একদমই নয়। আপনার যদি ডিজিজ থাকে ডিজিজ ওয়াইজ আপনার থেরাপিটা হবে। যদি আপনার শরীরে কোনো ডিজিজ কন্ডিশন না থাকে আর আপনি যদি মনে করেন যে আমার শরীরে যাতে কোনো ধরনের কোনো ডিজিজ না আসুক, তাহলেও কিন্তু আপনি পঞ্চকর্মা থেরাপি আপনি কিন্তু নিতে পারেন। যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য শিরোধারা শিরোবস্তি খুব সুন্দর কাজ করে। যাদের স্কিন ভালো রাখার আপনারা চাইছেন যে আপনাদের স্কিন ভালো থাকুক, সেখানেও কিন্তু মুখ অভ্যঙ্গ রয়েছে, অনেক ধরনের থেরাপি কিন্তু রয়েছে। আপনার বডির রিল্যাক্সেশনের জন্য থেরাপি রয়েছে, তো অবশ্যই আপনারা সেটা অ্যাভেল করতে পারেন। একদম, আমরা কিন্তু এনবিপিতে সব রকমেরই চিকিৎসা কিন্তু যেমন আপনারা পাচ্ছেন বিভিন্ন রোগ সংক্রান্ত, তার সঙ্গে কিন্তু সেখানে অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট, যেখানে কিন্তু স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট হচ্ছে, লাইরিগেন্স বলে একটি ডিপার্টমেন্ট রয়েছে, তার সঙ্গে কিন্তু নানান রোগের চিকিৎসা, একেবারে ক্রনিক রোগ থেকে শুরু করে, যেগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ ভয়ের ব্যাপার বা অনেক সময় আমরা ভীষণ টেনশন করি, কিন্তু একেবারেই নয়। এনবিপি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদের কাজ করে যাচ্ছে এবং একেবারে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, যেটা হলো ভেষজ গুণ সমৃদ্ধ, যেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, নো ক্যালসিয়াম, মানে কি বলবো, যেটা রাসায়নিক পদার্থ নেই, একেবারে যেটার মধ্যে কাটাছেঁড়া বা অপারেশনের ব্যাপারই নেই, আপনারা একদম ভয়ভীতির জায়গায় নেই। আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে কিন্তু সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং সতেজ থাকবেন। ম্যাডামকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। এনবিপির হাত ধরুন এবং আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।